মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। হঠাৎ করে ফোন দিয়ে দাঁড়াইতে বললেন, থাকতে বললেন। আসলে মজিদ ভাই, আমার আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল, এই জন্যই আসলে আপনাকে এভাবে আসতে বললাম। আপনি বলতেন আমি যাইতাম। না ঠিক আছে, এখানেই বলি, এনভায়রনমেন্টটাও ভালো। সো আসলে কি বলবো, যে আমি আসলে যখন ফার্স্ট আপনাদের এলাকায় আসি, আপনাদের কাছ থেকে দোকান ভাড়া নিই, তখন আমি আসলে জীবনে এক্সপেক্টও করিনি যে আপনার মধ্যে আমি এত ভালো একটা বন্ধু পাবো, ফ্রেন্ড পাবো, যে আমাকে এত হেল্প করবে। আসলে সত্যি কথা বলতে, যে আপনি যদি আমাকে হেল্প না করতেন, আপনি যদি ফ্রেন্ডের মতো, বড় ভাইয়ের মতো আমার পাশে সবসময় ছায়ার মতো না থাকতেন, আমার দোকানটা আমি এত দূর আনতেই পারতাম না। ইনফ্যাক্ট আমার বিজনেসে আপনি কত সাপোর্ট করেছেন আমাকে। আপনার আমার দোকানের ইন্টেরিয়ার সম্পর্কে কোনো ধারণাই ছিল না, মানে ইনফ্যাক্ট কোনো ইন্টেরিয়ার ডিজাইন সম্পর্কে আপনার ধারণা ছিল না, বাট আমার দোকানে কখন কাঠের মিস্ত্রি লাগবে, কখন কাচের মিস্ত্রি লাগবে, কোথায় আয়না বসাবো, কোথায় কি, এভরিথিং আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন। সো মানে আসলে না, আপনার প্রতি আমি অনেক বেশি গ্রেটফুল। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন মজিদ ভাই। আপনি এগুলো কি কইতেছেন? এগুলো তো মানুষের বিদায় দেওয়ার সময় কয়। আপনাকে দোকান ছাইরা দিবেন নাকি? আপনি কি কথা বলতেছেন শুনেন? এটা আমি করবো না। আমি কোনদিন আপনারা ভাড়াটিয়া মনে করছি? বলেন। হ্যাঁ মজিদ ভাই, একদম ঠিক বলেছেন। আপনি কোনোদিনই আমাকে ভাড়াটিয়া হিসেবে দেখেননি, অলওয়েজ আপনি আমাকে একটা ভালো বন্ধু হিসেবে দেখেছেন। আর এই যে আমাদের বন্ধুত্ব, এটা তো অনেক বেশি স্পেশাল, তাই না? আপনি আমার জন্য কি করেননি? আপনি যদি আমাকে হেল্প না করতেন, তাহলে আমি আসলে আমার দোকানটাই দাঁড় করতে পারতাম না। আর বিজনেস সম্পর্কে আমার এত আইডিয়া ছিল না, আপনার অনেক আইডিয়া আছে। সো আপনি অলওয়েজ আপনার বিজনেসের আইডিয়াগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন। সো কি বলবো, আপনার হেল্পের কথা আমি যদি বলতে থাকি, এটা কখনোই শেষ হবে না। আমি অলওয়েজ আমার বিজনেস নিয়ে, ক্যারিয়ার নিয়ে সবসময় অনেক বেশি চিন্তা করেছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের লাইফ নিয়ে আমার একটু চিন্তা করা উচিত। আর সব থেকে বড় কথা, আমি আপনার মতো একজন ভালো বন্ধুকে হারাতে চাই না। বুঝছি, এটা ঠিক কথা কইছেন একদম। কারণ আপনি একটা মেয়ে মানুষ, এটা সহ্য করেন। যেমন আপনার ক্যারিয়ারটা শুরু করছেন, ক্যারিয়ারটা তার সুন্দর করতে হইব। যার ব্যবসার প্রতি একটা ভালোবাসা আছে, আপনার প্রতি একটা ভালোবাসা আছে, ওর মানে লোক পেয়ে বিয়ে করেন, ব্যবসাটা বুঝবে, ব্যবসাটা বড় হবে, এইটুক দোকানে এত বড় হয়ে যাবে, তখন আপনারা সবাই চিনবে, একটা সুখী সংসার হবে, দুটো ছোট ছোট বাচ্চা হবে, এদের নিয়ে আপনি হাঁটবেন বিকেলে। হ্যাঁ, বিজনেস তো বড় করার ইচ্ছা আছেই। আর আপনি আমাকে আসলে অনেক সাপোর্ট দিচ্ছেন। এই যে এতদিন তো সবসময় আপনি আমার সাথে ছিলেন, একটা গুড ফ্রেন্ড হিসেবে, গুড পার্টনার হিসেবে এতদিন ছিলেন। আপনি আমাকে হেল্প করেছেন, বিজনেসের সম্পর্কে অনেক আইডিয়া দিয়েছেন। আমার বিজনেস সম্পর্কে তো আইডিয়া ছিল না, বাট আপনার ছিল। সো আপনার এই দক্ষ আইডিয়াগুলো আমাকে দিয়েছেন, যেগুলো আমাকে অনেক হেল্প করেছে। আর লজ্জা দিয়েন না, আমার অনেক লজ্জা লাগছে। কি বলবেন সেটা বলবেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি আমার লাইফের মানে কিছু কথা আপনার সাথে শেয়ার করতে চাই। মানে আমি আর এই জিনিসটা আমার নিজের মধ্যে রাখতে পারছি না, মানে একটা ইম্পর্টেন্ট ফিলিংস, মানে আমি আমার ফিলিংসটাকে আটকে রাখতে পারছি না। সো আমার কাছে মনে হয় যে আমার আপনাকে বলে দেওয়া উচিত। মানে আমি অনেকদিন ধরে ট্রাই করছিলাম যে আপনাকে বলবো, কিন্তু আসলে বলা হয়নি। সো এখন আসলে আমি ডিসিশন নিয়েছি, আমি আপনাকে বলে দিব। এগুলো বুঝছি, আমি জানি আপনার কল লাগবে না। এখন বলতে চান? না, এখন আমার একটু তাড়া আছে, তো আপনি কালকে কাজ অফিসের পাশে যে পুকুর পাড়টা আছে সেখানে আসবেন। আর অবশ্যই পাঞ্জাবি পরে আসবেন। কেমন হলো তোমাদের রুদ্ধদ্বার বৈঠক? সবসময় এরকম নেগেটিভলি কথা বলো কেন? না, নেগেটিভলি তো বলছি না, পজিটিভলি বলছি। কেমন হলো তোমাদের মিটিং? মানে নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক গবেষণা হলো সবার, আমি কেমন, আমি কি করছি না করছি, এগুলো নিয়ে তো কথা হয়েছে, তাই না? আচ্ছা পারুল, উল্টাপাল্টা চিন্তা ছাড়া তুমি কি ভালো চিন্তা করতে পারো না? আচ্ছা বাদ দাও তো, এগুলো কথা বললে তুমি আমাকে অনেক জ্ঞান দিবা, এত জ্ঞান নিতে আমার এখন ভালো লাগে না। দেখি এ বাসার সবাই ইদানিং আমাকে অনেক বেশি জ্ঞান দেয়। হ্যাঁ,
কি হলো পারভেজের ব্যাপারটা, মানে কি ফাইনালি তোমরা কি ডিসিশন নিলে? পারভেজকে রিহাবে পাঠাচ্ছ না কি করছো? দেখো পারুল, আমি বলি কি, তুমি একটু পারভেজকে এড়িয়ে চলার চেষ্টা করো। মানে যেহেতু আমরা বুঝতে পারছি যে ওর একটা ঝামেলা আছে, তাহলে বেটার হবে যে তুমি ওর কাছ থেকে একটু দূরে দূরে থাকো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? চল আমরা দেশের বাইরে গিয়ে কোথাও সেটেল হই। আর কি করছো? না না, ইয়ার কি করবো কেন? তুমি বললা না দূরে থাকতে। যেহেতু একই বাসায় যখন থাকছি, সবসময় সব মানুষজনকে আমি দেখছি, দূরে থাকা হবে কিভাবে? বেটার হচ্ছে আমরা দেশের বাইরে কোথাও চলে যাই, ওখানে গিয়ে সেটেল হই। ভালো হবে না? আমার মনে হয় তুমি অতটা বোকা না, তুমি কিন্তু ঠিক ততটাই ম্যাচিউর। কিন্তু তুমি প্রমাণ করার চেষ্টা করো তুমি একটু ম্যাচিউর, বোকা। কিন্তু আসলে ব্যাপারটা তা না। তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো আমি এড়িয়ে চলার ব্যাপারটা তোমাকে কি বোঝাতে চেয়েছি। আমি বলতে চাচ্ছি যে একটু ওভারলুক করো, সব কিছু দেখার দরকার নেই। আমরা তো আছি, দেখি কি করা যায়। আমি না ইগনোর করতে চাইছি কিন্তু পারছি না। যখন রাত 2টার সময় বেল বাজে না, ঘুম থেকে আমাকে উঠতে হয়। আমাকে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলতে হয়। সারাটা দিন আমি খাটিয়ে বাসায় কাজের বুয়ার মতো। তারপর রাতের বেলা আমি আরাম করে ঘুমাতে পারি না। তুমি কি করো? তুমি ঘুমাও। বাসার অন্যান্য মানুষ কি করে? সবাই ঘুমায়। একজন যখন আসে বাসায় রাত 2টার সময়, আসার পরে সে ব্যাঙের মতো উল্টা হয়ে ঘুম দেয়। আমি একটা মানুষ, যে মানুষটা সারাটা ক্ষণ জেগে থাকি। বেটার হচ্ছে এবার থেকে তুমি বলে দিবে পারভেজকে, পারভেজ যেন হয় তোমাকে ফোন দেয়। না না সরি, তোমাকে তো ফোন করলে হবে না, কারণ তুমি তো তখন ঘুমাবা। ফোন ভাঙে আমার, বলো ভাইকে যেন সে ফোন দেয়। আমি না নিতে পারছি না, মানে জাস্ট মাথার ব্যথা করছে। এই মজিদ ভাই, এই কি আর পিছন থেকে ডাকেন গেলে আমি আপনি? হ্যাঁ, চা খান। আজকে আমার মন অনেক ভালো, যে যা খাইতে যেতেছে তারে তাই খাওয়াইতেছি। আসুন, সকাল আজকে এখন থেকে কালকে সকাল 6টা পর্যন্ত যে যা চাইবো খালি দিবি, কোনো টাকা লবি না, আমার নামে বিল উঠাবি। ঠিক আছে ভাই, বুঝছেন? আপনি তো খালি পারবেন না 6 টাকা দামের চাচু খাওয়াইতে। শোনেন, এই চাচু খাওয়া বাদ দিয়ে দিছি। এখন এই আব্দুল মজিদ, ঠিক আছে, দুধ খাওয়া আর ফল ফ্রুট খাওয়া শুরু করছে। শরীরে শক্তি বেড়াইতেছে, এনার্জি জমা করতেছে। আর আপনি একটু দাঁত টাত মাজা নিজের রেডি করেন নিয়ে। এই ভাই, এটা কি কইলেন? আমি প্রতিদিন 2বার করে দাঁত ব্রাশ করি, সকালে একবার রাইতে একবার, বুঝছেন? ঠিক আছে, এই দেখেন মুখে থেকে সুগন্ধ। হ্যাঁ, গন্ধ এটা চপিং নামলে। এই যে আমার কথা শুনেন, আপনি সারাদিন দাঁত মাজেননি, আপনার দাঁতে ময়লা জমছে, এই কারণে নিজের গন্ধ নিজেই পেতেছেন। সামনে একটা ভালো দাঁতের ডাক্তার আছে, ওখানে গিয়ে দেখেন, বুঝছেন? আর ভাই, এই দাঁত দিয়া কত ইটা চাপাই খেয়ে ফেলাইছি। আপনি যখন ছোটবেলায় গ্যান্ডারি চাপাইতেন, তখন আমি লোহা চাপাইতাম। আমার কিন্তু অনেক রেকর্ড আছে লোহা চাপানের, লোহা চাপাইতাম, বুঝছেন? এখন একটা কথা বলি, বড় হয়েছেন রাস্তাঘাটে খালি তো ইট বালু সিমেন্ট আর এগুলা লোহা চাপাইছেন, ঠিক আছে? আর আমরা ভদ্রলোকের সন্তান, ভদ্র করে বড় হয়েছি, পোলাও মাংস খাইছি, ভালো জায়গায় থাকছি, ভালো পরিবেশে থাকছি, এই জন্য আমরা ভদ্র হয়েছি। শোনেন, আপনি তো কোনদিন সহজ জিনিস বুঝেন না, মূর্খ তো। ব্যাপারটা হলো সামনে আমার বিয়া, বিয়ের মধ্যে তো পোলাও মাংস খাইতে হইব, হাড্ডি মাটি দিব, তখন তো চাপাইতে পারবেন না। দেখা দাঁত ভেঙে বইরে গেছে, এর লিয়ে কিছু দাঁত মাজার কথা। তাই আপনি অপেক্ষা করেন, কয়েকদিনের মধ্যে আমার বিয়ার কার্ড পাইবেন, বুঝছেন? এইসব কি ড্রেস পরে ঘুরে? হ্যাঁ, নিউ মার্কেটে যান, নিউ মার্কেটে ভালো ড্রেস কিনেন, ভালো ড্রেস পরা আমার বিয়ে যাবেন। আমার বিয়ার গেটে, মানে কমিউনিটি সেন্টারের গেটে কিন্তু দারোয়ান থাকবো। এইসব ড্রেস পরে ঢুকতে কিন্তু দিব না জীবনে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? শোনেন আনোয়ার ভাই, সারা জীবন দেখলে নিউ মার্কেটের চিপার মধ্যে আড্ডা মারছেন না, আর দান্দালি করছেন। আমরা কি নিউ মার্কেট থেকে কিনি? আমরা বসুন্ধরা, এখন যমুনা ফিউচার পার্ক হয়েছে, ওখান থেকে জামা কাপড় কিনি। এগুলো ব্র্যান্ডের শার্ট, ঠিক আছে? বুঝছি, এগুলো বুঝছি। 30 টাকা দামের গেঞ্জি না, ঢাকা কলেজের সামনে 30 টাকা করে কিনছে। এগুলো বুঝি না আমি, লটার মাল। বুঝছি, জান। মানুষ বলে না বিয়ের পর ছেলে চেঞ্জ হয়ে যায়, কথাটা কিন্তু 100% ঠিক। বিয়ের আগে প্রেমে ভালোবাসায় পরিপূর্ণ, আর বিয়ের পরে একদম খালি ফাঁকা ঠনঠন। প্রবাদ আছে না, খালি কলসি বাজে বেশি, ওটা বিয়ের আগেই শুধু বাজতে থাকে। বুঝলাম না, মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? না, আমি কি বুঝাতে চাও বলো? নয়, বিয়ের আগে তোমাকে আমি ফোন দিতাম, তুমি আমার ফোন ধরে বলতা, হ্যালো ইশাক আপনি কোথায়? এখান থেকে, হ্যালো রোমানা, হ্যাঁ আমি শোরুমে। কেন? আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? হ্যাঁ আমি 5 মিনিটের মধ্যে তোমার সাথে দেখা করছি। 5 মিনিটের মধ্যে আপনি হাজির হয়ে যেতে পারতেন। আর বিয়ের পর যখন ফোন দিই, ইশাক আপনি কোথায়? হ্যাঁ আমি শোরুমে। 2 ঘন্টা পর আমি আপনাকে আবার ফোন দিই, ইশাক আপনি কোথায়? আমি মার্কেটে। আরও 2 ঘন্টা পর আমি আপনাকে আবার ফোন দিই, হ্যালো ইশাক আপনি কোথায়?
আমি ইসলামপুরে। তারপর আমি 4 ঘন্টা পর আপনাকে ফোন দিই, ইসাক আপনি কোথায়? তখন হচ্ছে আমি নদীর ওপারে। মানে আস্তে আস্তে মানুষের ডিস্টেন্স কমে, আপনারটা আস্তে আস্তে বাড়ে। এখন আমি কি করবো? তুমি তো জানোই আমার নতুন ব্যবসা, এটা এস্টাবলিশ করার জন্য আমাকে সময় দিতে হচ্ছে। আর আমি নিজের থেকেও 100% এফোর্টটা দিচ্ছি বিজনেসে, তাই সময় বেশি দিচ্ছি বলে হয়তো বা। ইসাক শোনো, তোমার এই বিজনেস, তোমার এই স্ট্রাগল বিয়ের আগেও ছিল, বিয়ের পরেও আছে। এমন না যে তুমি নতুন করে সব শুরু করলা। আচ্ছা বুঝতে পারলাম আমি অনেক চেঞ্জ হয়ে গেছি বিয়ের পরে, ঠিক আছে। তোমারও তো কিছু চেঞ্জ হয়েছে। কেমন? না এই যে তুমি যেরকম আচরণ করতেছো, এটা তো আসলে বিয়ের আগে কখনো করনি। এখন যেরকম তুমি একদম টিপিক্যাল একটা হাউস ওয়াইফের মতো আচরণ করতেছো, ঠিক না? মানে টাইম দেওয়া নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, ক্যাচ 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 ক্যাচ, ভালো লাগে। এখন আমি ক্যাচ ক্যাচ করি না? হ্যাঁ সেটাই, এখন তো আমার সব কিছু ক্যাচ ক্যাচই মনে হবে। এখন তো আর নতুন করে অ্যাচিভ করার কিছু নাই। সে একই বউ, বিয়ে তো করেই ফেলছি। ওকে বউ বাসায় আসে, রান্না বান্না করে আমাকে খাওয়ায়, কী হবে বউকে টাইম দিয়ে? করি, আমি আমার ব্যবসা করি, ব্যবসা নিয়েই থাকি, নদীর ওপারেই যাই। তাহলে আমি কি করবো বলো? ঘুরতে নিয়ে যাবা, কোথাও নিয়ে যাও। দেখো আমি অফিসের কাজ ছাড়া সারা দিন বাসায় থাকি, অফিসে যাই। আর অফিসের কাজে যখন ঢাকার বাইরে গেছি, সকালে গেছি, রাতে চলে আসি, আমি কখনো ঘুরতে যাইনি। তুই ঘুরতে নিয়ে যাও। ওকে ঠিক আছে, তোমাকে ঘুরতে নিয়ে যাবো, কিন্তু তুমি সময় পাবা একদিন। ধরো যে আমার তো মার্কেট মঙ্গলবার বন্ধ থাকে, সোমবার রাতে ধরো আমরা কোথাও রওনা দিলাম, মঙ্গলবার সারাদিন থাকলাম, আবার ঠিক বুধবার সকালের মধ্যে ধরো আমাকে ঢাকা থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমি কই যাব? গাজীপুর যাব, নাইলে যাব হচ্ছে কি বিক্রমপুর। এছাড়া তোমার যাওয়ার জায়গা নেই। কেউ আমাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় হানিমুনে গিয়েছিলেন? আমি হানিমুনে বিক্রমপুর গিয়েছিলাম। উফ, লাগবে না আমার কোথাও যাওয়া। চলো প্রেম করি। এইখানে প্রেম করবো বসে বসে? এই রুম কি প্রেম করার জায়গা? করি প্রেম, চলো। কেন? তুমি বলো না প্রেম করতে হবে। তো বাইরে ঘুরতে নিয়ে যাও। বাইরে কেন প্রেম করবো? রুমেই প্রেম করবো। বস না। কান্দছিস কেন? কি হয়েছে তোর? তোর চোখ দিয়ে পানি পড়ে না। এই, তুই কি কান্দ? তোর চোখ দিয়ে কোনো পানি পড়তেছে না। জনাব, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে। কই বেটা, চোখের পানি বলে তো দাগ পড়ে, দাগও তো নাই। কি কান্দছিস তুই? কান্দস কেন? হেডা কি হয়েছে? ঘটনা বল। জনাব, প্রতিদিনের মতো আমি সকাল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে শার্ট প্যান্ট পরে স্প্রে দিয়ে। ভাই তোর কাছে মাপ চাই, ঠিক আছে? তুই এই 3 ঘন্টার পূর্ণ দৈর্ঘ্য সিনেমা বাদ দিয়া 10 মিনিটের স্বল্প দৈর্ঘ্য সিনেমার একটা গল্প বল। জনাব, আমি শার্ট প্যান্ট পরে স্প্রে লাগিয়ে বাসায় এসেছি। জনাব, বাসায় ঢুকে আমি সবার সাথে হাসি মুখে মোলাকাত করেছি। আমি আমার কাজ বুঝে নিয়েছি। হঠাৎ করে জনাব শ্রদ্ধেয় ঘেঁষড়ি বেগম আমাকে ডেকে জনাব হঠাৎ করে আমাকে এমন বোকা দিয়েছে জনাব, আমার হৃদয় ভেঙে চুরি এই চুপ! তোর হৃদয় তো সকালে একবার ভাঙ্গে, আবার রাইতে জোড়া লাগে, ঠিক আছে? আবার গভীর রাতে ভাঙ্গে, সকালে জোড়া লাগে, আবার দুপুরে ভাঙ্গে, বিকালে জোড়া লাগে। তুই তো বেটা ইলিয়াস কাঞ্চন হয়ে গেছিস সিনেমার। হ্যাঁ, তুই লেগে ইলিয়াস, তুই লেগে বাসার ম্যানেজার, তুই এর মতো থাকবি। কি হয়েছে তোর? কি তোর কেন হুদা কেন বকা দিছে তোরে? তুই নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটন ঘটাইছিস, সেজন্য তোর বকা দিছে। জনাব, আমি সত্যি বলতেছি, শ্রদ্ধেয় ঘেঁষড়ি বেগম, শ্রদ্ধেয় চাচি আম্মা, যাকে আমার শ্রদ্ধেয় বলতে কষ্ট হয় জনাব, আমাকে এত কঠিন কঠিন গালি দিয়েছে জনাব। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এই মহিলা এরকমই ব্যবস্থা। আমার মতো একটা ধৈর্যশীল মানুষ, এই মহিলা যখন কথা বলে তখন মনে হয় কি জানো, শরীরের রক্ত টাকবাক করে ফুটে। তখন মনে চায় এই মহিলার মাইরা ফেলাই, কিন্তু কিছু বলতে পারি না। কারণ কি, আমার রুহুল আমিন সাহেব এরা বিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা তুই রক্ত গ্রুপ জানাস? জানলে খুব ভালোই তো। এরকম আর করলে এরা ওঠা সিনেমার মতো আমরা লয়ে যাবো পারে, কিডনি মিডনি বিচ্ছিলাম, ঠিক আছে? খুশি তুই? অনেক বকা দিচ্ছে, খুব বেশি খারাপ লাগতেছে?
বাড়িতে আব্বা আম্মার কথা মনে করতেছ? আহারে, এই বেটা তোর বাড়িতে আব্বা আম্মা আছে, ঢাকা তোর গার্জিয়ান কে? ভালো লাগতেছে? জি জানো ঠিক আছে, তোর এখান থেকে মন খারাপ হলে আমার কাছে চলে আসবে, ঠিক আছে? কান্নাকাটি করে থাকবি না, অভিনয় করার দরকার নাই, ঠিক আছে? কিছু মানুষ আছে কানলে ভালো লাগে, তুই না সার্কাসের বান্ধব, তুই সারাক্ষণ নাচবি, কুদুম করবি, এটা কলা ছিল টপ টপ করে খাবি, ঠিক আছে? এই কি করিস তুই? সালাম করুন লাগবে না? ওকে আয় তুই, তোর স্থান কি পায়? তোর স্থান কই বলতো? সুন্দর একটা হাসি দে তো। তোর সবসময় বকি, তাই না? শুনতে গান। আই কুকুয়া আয় রে আমার সোনামণি। লেপে লেপে কি বলো? এই বাসায় কি মিষ্টি কিছু আছে? মিষ্টি আছে কেন? যা মিষ্টি কিছু নিয়ে আয়, মিষ্টি খাবো। ঠিক আছে, যাস না কেন? যা ফালতু বড়। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। তোমার কি মনে হয় না তুমি ইদানিং সবার সাথে একটু বেশি রুড বিহেভ করতেছো? আমি রাফ বিহেভ করবো, আমি যেরকম আমি সেরকম। তোমার একার সাথে আমি ভালো বিহেভ করতে পারবো না। সবার সাথে যে বিহেভ, তোমার সাথে সেই বিহেভ। যাও, কথা বাড়ো না, যা বলছি তাই করো। আমি না হয় এই বাসার কেউ না, তাই না? আমার সাথে যা ইচ্ছা তাই বিহেভ করো, কিন্তু আমার সাথে তুমি যেরকম বাজে বিহেভ করতেছো বাসার আর সবার সাথে সেরকম বিহেভ করতেছো। তুমি রুড, তুমি বাজে বিহেভ করো, চিল্লাচিল্লি করো, সব কিছু আগে করতাম, কিন্তু এখন যেটা করতেছো এটা না অতিরিক্ত করতেছো। বাবার সাথে যেরকম বিহেভ করো, চাচুর সাথে এরকম বিহেভ করো, ভাইয়ের সাথে করো, বাইরের মানুষের সাথে তুমি সেম বিহেভ করো, কেন? বাবার সাথে যে বিহেভ করে এটা বাবা বুঝবে, তোমার বুঝতে হবে না। বেশি পাকড়া হয়ে করো না। যাও, যেটা বলছো এটা করো, কানে কাছে ভেতর ভেতর করতে। কি? যাও যাও। ফুল পেয়েছে, ফুল। ধন্যবাদ। শোন, আজকে আমার একটা বিশেষ শুভ দিন। আজকে পম্পির সঙ্গে আমার শুভ বিবাহের দিন। জি জনাব। ফুলটার জন্য তোর অনেক ধন্যবাদ। আপনাকে শুভকামনা জনাব। তুই এখন যাবি, মিষ্টি নিয়ে আসবি, কাজ অফিসের লগে যে পুষ্করিণী পাটটা আছে জি। সেখানে থাকবি। চল। আচ্ছা।